গুড আফটারনুন নয় গাইস, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। সরি সরি সরি, একটু আমি ফোন দেখতে ব্যস্ত ছিলাম। সরি। ভেরি গুড ইভিনিং গাইস, ভেরি গুড ইভিনিং। কেমন আছো? বল স্যার, একদিনে আর কি রকম চেঞ্জ হব, যেরকম ছিলাম সেরকমই আছি। তো আশা করি খবরাখবর খুব ভালো। তো ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো আজকে আমরা কোয়েশ্চেন্সও করব। হয়তো তোমরা অনেকে লাস্টের দিকে বলছে স্যার কিছু কোয়েশ্চেন্স করান, কোয়েশ্চেন্স করান। কোয়েশ্চেন্স তো করব, তার আগে কিছুটা পড়া আমাদের বাকি রয়েছে। তো সেই জিনিসগুলো আমরা ডেফিনেটলি পড়বো এবং তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন্সে। ঠিক আছে গাইস, তাহলে রেডি তো? তাহলে আগের দিনে আমার যেন এটা রোজ করে, মানে রোজ রোজ যেন বলতে না হয়, যেহেতু এটা শুরুর দিক বুঝতেই পারছো। তো ওই জন্য আমি বলছি যে আহ, তোমাদের এটা যেন বলতে না হয় বারবার করে। যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে আগের দিনের থিওরিটা, মানে যাই পড়া হয়ে থাক না কেন, সেটা চোখ বুলিয়ে আসতে হবে। সেটা শুধু আমার ক্লাসেও বলছি না, যে স্যারই পড়াচ্ছেন যে কোনো সাবজেক্টস, এই জিনিসটা কিন্তু তোমরা মোটামুটি ফলো করার চেষ্টা করো। ঠিক আছে? স্যার আপনার জন্য, আমার জন্য কি, আমার জন্য কি, কি কোনো গিফট টিফট এনেছো নাকি? গিফট টিফট দিতে চাইলেও তো নিতে পারবো না। তো যাই হোক, রেডি স্যার, স্যার রেডি। ওরে বাপরে বাবা, আরে গুড ইভিনিং জানি আমি আজকে শেষ করতে পারলাম না, তার আগেই বলছে স্যার রেডি, স্যার রেডি, স্যার রেডি। আমি বুঝতে পারছি তোমরা খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। তবে শুরু করার আগে জাস্ট খালি একটা জিনিস তোমাদের থেকে জানতে চাই। দেবদীপ বলছে স্যার আপনার সাথে অনেক টাইম পর দেখা, কি ৭৯,২০০ সেকেন্ড পর দেখা? ওরে বাবা, মানে কালকে রাতে ক্লাস হয়েছে, তারপর ও কাউন্ট করেছে ঠিক কত সেকেন্ডস পর দেখা। তো যাই হোক, থ্যাংক ইউ সো সো মাচ যে তোমরা ওয়েট করছিলে, এটা আমার জেনে খুবই ভালো লাগছে। বাট একটা জিনিস আমি তোমাদের এমনি থরলি জিজ্ঞাসা করছি, যে সেটা হচ্ছে যে এই যে লিকুইড স্টেট আমরা পড়ছি, তো ঠিকঠাক এগোচ্ছে? মানে কি মনে হচ্ছে, বুঝতে পারছো, মাথায় ঢুকছে নাকি ঢুকছে না? মানে অল ইজ ওকে? যদি ওকে থাকে তাহলে থামস আপ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যে এত ফায়ার ইমোজি, এত ভালোবাসা পাঠানোর জন্য। ইমরানা ভালো আছি, শুভজিৎ ভেরি গুড ইভিনিং, জয় থ্যাংক ইউ সো সো মাচ। লং আফটার এ লং টাইম লেটার ব্যাক ইন লাইভ, লাইভ ক্লাস, তাই নাকি শুভজিৎ? তার মানে অনেক দিন পর জয়েন করছে। আচ্ছা, ওকে আছে। আচ্ছা, অরিস্মিতা বলছে আমার ফেভারিট কেমিস্ট্রি। উরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ। বুঝতে পেরেছো রোহিত? আচ্ছা ঠিক আছে। এনাক্ষী, আরমান, আরমান আবার বাঘের ছবি, মনে হয় বাঘের ইমোজি পাঠাচ্ছে, ওই হালুম হালুম বলতে পারছে না, ওই ডাইরেক্ট আর কি এইসব বলছে। কেমিস্ট্রি লাভ, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত এত লাইক, এত ফায়ার ইমোজি দেওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। বুঝতে পারছি, বাট সব নিউমেরিক্যাল সব করতে পারছি না। আরে দাঁড়াও, নিউমেরিক্যালসে আমরা এখনো ঢুকিনি। আমি বলছি যেখানে ধরো বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি একবারেই বুঝে যেতে পারবে, এটা অনেক সময় হয় না। তো তোমাকে কি করতে হবে, আরও একটু সময় বা আরও একটু পেশেন্স তোমাকে রাখতে হবে, যাতে তুমি মানে কি বলবো, যে যে জিনিসটা ধরো তোমার কঠিন মনে হচ্ছে বা পারছো না, তো সেটাকে আরেকটু সময় ইনভেস্ট করতে হবে। তুমি যদি সময় ইনভেস্ট না করো, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। চলো স্যার, কেমিস্ট্রি এবার ফোর্থ সাবজেক্ট হবে না, ভালো নাম্বার পাবোই? ওরে বাবা, এত কনফিডেন্স! বাহ, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ সো সো মাচ। দীপ বলছে আমার নাম নিন। এই তো নাম তো নিলাম। তো চলো গাইস, এবার শুরু করা যাক। তাহলে কথায় কথা বাড়ে, আবার যেরকম তোমরা ডিসিপ্লিন হচ্ছে আস্তে আস্তে, এই জিনিসটাও আমার দেখে খুব ভালো লাগছে। যে ক্লাসের শুরুতে, আমি যেদিন ফার্স্ট দিন ক্লাস নিয়েছিলাম বা সেকেন্ড দিন ক্লাস নিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে তোমরা চূড়ান্ত ইনডিসিপ্লিন বা কিছু, বাট আস্তে আস্তে তোমাদের মধ্যে একটা ডিসিপ্লিন মেনটেন হচ্ছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। মানে অ্যাজ এ টিচার আমি খুবই হ্যাপি যে যখন স্টুডেন্টরা ডিসিপ্লিন হয়, পড়াশোনায় যখন মনোনিবেশ করে, তাহলে এর থেকে ভালো জিনিস আর হয় না, তাই না? তো যাই হোক, আজকে আবারও একটা ভালো দিন, তার কারণ আজকে তোমরা জানো হয়তো যে তোমাদেরই ছোট ছোট ভাই বোনদের আজকে রেজাল্ট বেরিয়েছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। তো হোপফুলি দেখা যাক যে আমাদের রেজাল্ট মানে কীরকম কি হয়। তো আমি যদিও জানি না আর কি, বাট হোপফুলি ভালোই হবে। তো মানে তুমি ভেবে দেখো যে বছর, 1 বছর আগে তোমরা এই সিচুয়েশানে ছিলে, মাধ্যমিক দেওয়ার পর যে সিচুয়েশানটা। তো যাই হোক, তো আজকে রেজাল্ট আউট হয়েছে, তো আশা করি সবাই ভালোই হয়েছে। স্যার কেমিস্ট্রি অ্যাডিক্টেড হয়ে গেছে আপনার ক্লাস করতে, তাই নাকি শুভজিৎ? বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো এবার শুরু করি তাহলে গাইজ। হ্যাঁ, এবার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে। তো আজকে আমাদের যে অ্যাজেন্ডা সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনস। আগের দিন আমরা ভেপার প্রেশার এবং এটা দিয়ে আমরা করেছিলাম। ঠিক আছে, ভেপার প্রেশার। আমরা আগের দিন কি করেছিলাম, যে ভেপার প্রেশার, ভেপার প্রেশার, বাষ্পচাপ, ভেপার প্রেশার।
দ্বিতীয়ত হচ্ছে টপিকস টু বি কভার। টপিকস টু বি কভারে আমরা কি করব, আমরা নন আইডিয়াল সলিউশনস লিখব। নন আইডিয়াল সলিউশনস, নন আইডিয়াল সলিউশন, ওকে, নন আইডিয়াল সলিউশনস এবং কলিগেটিভ প্রপার্টিস। যদিও কলিগেটিভ প্রপার্টিস আমরা মানে কি বলবো যে মানে কলিগেটিভ প্রপার্টিস শুধু ফর্মুলাগুলো একটু আমরা ডিসকাস করব, ঠিক আছে, ফর্মুলাগুলো একটু ডিসকাস করব। হয়তো কলিগেটিভ প্রপার্টিসের অঙ্ক টঙ্কগুলো হয়তো আজকে আমাদের করা হবে না, বাট ওই যে কলিগেটিভ প্রপার্টিসের যে ফর্মুলাগুলো সেইগুলো আমরা একটু ডিসকাস করব, মানে কলিগেটিভ প্রপার্টি কি মানে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। তো তাহলে আমি চ্যাটটা অফ করছি, চ্যাটটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। এবার ভালো করে যেরকম কালকে একদম লক্ষ্মী ছেলেপিলের মতন যেরকম ক্লাস করেছো আমি চাই সেইভাবেই তোমরা শোনো, তার কারণ সেইভাবেই ক্লাস করলে তোমাদের দেখবে মাথায় ঢুকবে। এবং এই যে যারা বলছো যে কেমিস্ট্রি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি বা ফোর্থ সাবজেক্ট হবে না এবার কেমিস্ট্রি হ্যান ত্যান, তো সেইগুলো ডেফিনেটলি হবে। এবং তার জন্য চাই হচ্ছে নিজের কনফিডেন্স, মানে তোমাদের নিজেদের ওপর আস্থা রাখতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার কথা শুনতে হবে, ঠিক আছে। আর এই মানে এইটাই হচ্ছে মেন কথা, ঠিক আছে। আর কিছু বেশি কথা আর বাড়াবো না, চলো এবার শুরু করা যাক। তো দেখো আমরা যেখানে ছিলাম, তো মোটামুটি আগের দিন যদি ব্যাপারটা যদি ছোট্ট করে একটু রিক্যাপ করে বলে দিই, তাহলে আমরা কি পড়েছিলাম যে ভেপার প্রেশার, বাষ্পচাপ কি জিনিস এবং বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, এবং 2 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আইডিয়াল সলিউশনস, আদর্শ দ্রবণ, এবং আদর্শ দ্রবণ কি কখন তৈরি হয় এবং আদর্শ দ্রবণের যে বৈশিষ্ট্য বা এক্সাম্পলসগুলো, তো সেইগুলো আমি বলেছিলাম। এবং আজকে আমরা যেটা আমরা সময়ের অভাবে মানে জিনিসটা আর কি তাড়াহুড়ো করে আমরা শেষ করতে চাইনি, ওই জন্য বলেছিলাম যে ঠিক আছে আজকে একটু আগে ছেড়ে দিচ্ছি, বাট পরে মানে নেক্সট দিন হয়তো আমরা কোশ্চেন্স করবো বাকিটা। তো যাই হোক, তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনস, ঠিক আছে। নন আইডিয়াল সলিউশনস, তো নন আইডিয়াল সলিউশনস যেটাকে আমরা বলছি অনাদর্শ দ্রবণ। নন আইডিয়াল সলিউশনস মানে অনাদর্শ দ্রবণ, ওকে, অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। ঠিক বানান লিখলাম তো, দেখো আমার আবার একটু বাংলা একটু অসুবিধা হয়, ঠিক আছে। আশা করি তোমরা একটু হেল্প করে দেবে, যদি কখনো ভুল টুল করি তো তোমরা এই ভুল ত্রুটি, ছোটোখাটো ভুল ত্রুটি মার্জনা করে দিও, ঠিক আছে। আচ্ছা, তো যেটা আমরা ডিসকাস করতে চাইছি আর কি, যে নন আইডিয়াল সলিউশন। দেখো আইডিয়াল সলিউশনস মানে আমরা কি দেখেছিলাম, যে যারা রাউল্টের সূত্র যে কোনো কনসেন্ট্রেশন, মানে ধরো তুমি একটা সলিউশন বানাচ্ছ এবং সেই সলিউশনটা যে কোনো কনসেন্ট্রেশনে ধরো রাউল্টের সূত্র মেনে চলছে, তাহলে সেটাকে আমরা বলছি যে মানে আইডিয়াল সলিউশনস। এবং আইডিয়াল সলিউশনসের বেশ কিছু এক্সাম্পলসও আমরা আগের দিন দেখেছিলাম। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনস। তাহলে এক কথায় যদি আমাদের এটাকে ডিফাইন করতে হয় যে নন আইডিয়াল সলিউশনস মানে কি, তার মানে নন আইডিয়াল সলিউশনস মানে কি। এবার দেখো ঠিক যেরকম আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, যারা পিবি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তাদেরকে আমরা বলি হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক একই রকম ভাবে যারা রাউল্টের সূত্র মেনে চলে তো তাদেরকে আমরা বলছি আইডিয়াল সলিউশনস, আর যারা রাউল্টের সূত্র মেনে চলে না যে কোনো কনসেন্ট্রেশনে তাহলে তাদেরকে আমরা বলছি নন আইডিয়াল সলিউশনস, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি লিখবো, সলিউশনস, সলিউশনস, সলিউশনস হুইচ ডু নট ওবে, ডু নট ওবে Raoult's law, do not obey Raoult's law, okay. Solutions which do not obey Raoult's law are called non-ideal solution. Over are called নয়, সরি, over entire range of concentrations, মানে over entire range of concentrations, entire range of concentrations, range of concentrations are called non-ideal solution.
ঠিক আছে, তার মানে বাংলা মানে তর্জমা করে কি দাঁড়াচ্ছে, যে সমস্ত দ্রবণ যে কোনো গাঢ়ত্বে রাউল্টের সূত্র মানে না, সূত্র মেনে চলে না, তাদেরকেই আমরা নন আইডিয়াল সলিউশনস বলি। ঠিক আছে, তাদেরকেই আমরা বলি। এবার অ্যাকচুয়ালি যে এই নন আইডিয়াল সলিউশনস মানে অনাদর্শ দ্রবণকে দুটো জায়গায় ভাগ করা হয়। ওকে, তো একটাকে আমরা বলছি যে তোমার হচ্ছে পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল, আরেকটাকে আমরা বলছি নেগেটিভ ডিভিয়েশনস ফ্রম রাউলস। ঠিক আছে, তো একটাকে আমরা কি বলছি, যে পজিটিভ ডিভিয়েশনস ফ্রম রাউলস ল, পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল। ঠিক আছে, দুভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে পজিটিভ ডিভিয়েশনস ফ্রম হচ্ছে রাউলস ল, ডিভিয়েশন ফ্রম রাউলস ল, ওকে, পজিটিভ ডিভিয়েশন ফ্রম হচ্ছে রাউলস ল। তার মানে রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি, সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি, ঠিক আছে, রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি। মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল আর নেগেটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল এটা অ্যাকচুয়ালি কি। তো প্রথম কথা আমাদের এটা বুঝতে হবে যে নন আইডিয়াল সলিউশনস মানে যারা রাউল্টের সূত্র মেনে চলে না। এবার রাউল্টের সূত্র মেনে চলা বা মেনে না চলা ব্যাপারটা একটু যদি আমরা এলাবোরেট করি, যেমন তুমি ধরো একটা সলিউশন বানাচ্ছ, এবার আইডিয়াল এবং নন আইডিয়ালটা একটু এলাবোরেট করার চেষ্টা করি। ফার্স্টে আমরা পজিটিভ নেগেটিভ ডিভিয়েশনসে পরে আসবো, আগে এইটুকু বোঝার চেষ্টা করি। ধরো তুমি কথার কথা বলছি, তুমি জলের সঙ্গে মানে তুমি ধরে নাও, কমপ্লিটলি ধরে নাও, ঠিক আছে, কি হচ্ছে কি না হচ্ছে, অ্যাকচুয়ালি কি হয় কি না হয় সম্পূর্ণ ভুলে যাও, তুমি জাস্ট ধরে নাও, কনসিডার করো। ঠিক আছে, সত্যি হচ্ছে না মিথ্যা হচ্ছে তুমি সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে না, জাস্ট ধরে নাও। ঠিক আছে, ধরে নাও তুমি জলের সঙ্গে অ্যালকোহল মেশাচ্ছ, দ্রবণ তৈরি করছো। এবার তুমি দেখলে যে তুমি ধরো কথার কথা বলছি, তুমি ধরো 100 ml জলের সঙ্গে তুমি ধরো 200 ml অ্যালকোহল মেশালে, তাহলে তুমি বুঝতে পারছো যে কতটা পরিমাণ জলের সঙ্গে তুমি কতটা পরিমাণ অ্যালকোহল মিশিয়েছো। তাহলে ওই মিশ্রণে জলের যে মোল ভগ্নাংশ আর অ্যালকোহলের যে মোল ভগ্নাংশ, তাহলে সেইগুলো বার করতে পারবে। এবার তুমি ধরো ওই উষ্ণতায় বিশুদ্ধ অবস্থায় জলের একটা বাষ্পচাপ ছিল, যখন জলটা পিওর অবস্থায় ছিল, যখন তুমি মেশাওনি দুজনকে একসঙ্গে। আবার অ্যালকোহলেরও একইভাবে ওই উষ্ণতায় একটা বিশুদ্ধ অবস্থায় একটা তার বাষ্পচাপ ছিল। এবার তুমি এই যে এতটা পরিমাণ জলের সঙ্গে তুমি যে এতটা পরিমাণ অ্যালকোহল যে মেশালে, তুমি ধরো মোল ভগ্নাংশ ক্যালকুলেট করে নিয়েছো প্রত্যেকের, তাহলে রাউল্টের সূত্র তুমি অ্যাপ্লাই করলে। এবার তুমি ক্যালকুলেট করে বার করলে যে এতটা পরিমাণ জলের সঙ্গে এতটা পরিমাণ অ্যালকোহল মেশালে এর বাষ্পচাপ রাউল্টের সূত্র অনুযায়ী এত আসা উচিত। ঠিক আছে, ধরো কথা বলছি, তোমার এলো হচ্ছে কথা বলছি 200 অ্যাটমসফিয়ার, কথা বলছি বাষ্পচাপ এলো 200 অ্যাটমসফিয়ার। হিসাব কিতাব করে যে আমি যদি এতটা পরিমাণ জলের সঙ্গে এতটা পরিমাণ অ্যালকোহল মেশাই, তাহলে মোট মিশ্রণের বাষ্পচাপটা রাউল্টের সূত্র মেনে মানে ক্যালকুলেশন করে তুমি খাতায় কলমে করে এত আসা উচিত। এবার ধরো তুমি অ্যাকচুয়ালি যখন সলিউশনটা বানিয়ে ফেলেছো ওই অতটা পরিমাণ জলের সঙ্গে অতটা পরিমাণ অ্যালকোহল মিশিয়ে, তখন ধরো তুমি ভেপার প্রেশার তুমি মাপছো। ঠিক আছে, একটা তুমি এতটার সঙ্গে এতটা মেটালে মানে এতটা জলের সঙ্গে এতটা পরিমাণ অ্যালকোহল মেশালে কত বাষ্পচাপ হওয়ার কথা, সেটা তুমি ধরো
থিওরিটিক্যালি মানে ওই ফর্মুলা দিয়ে হয়তো ক্যালকুলেট করে নিয়েছো। এবার তুমি মেশালে ওই অতটা পরিমাণ জলের সঙ্গে অতটা পরিমাণই অ্যালকোহল মেশালে, মিশিয়ে দেখলে অ্যাকচুয়ালি তুমি যখন মেজার করছো ভেপার প্রেশারটা যখন মাপছো, তো তখন বাষ্পচাপ হচ্ছে ধরো 200ই এলো, তুমি ক্যালকুলেট করে যা বার করেছো তাই বাষ্পচাপ এলো, 200ই এলো। তখন তার মানে 200 অ্যাটমসফিয়ার আর এখানে 200 অ্যাটমসফিয়ার, তার মানে সেম টু সেম এলো ওই উষ্ণতায়। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার মানে এটা রাউল্টের সূত্র মেনে চলছে এই দ্রবণটা। তাহলে তখন এই সলিউশনটাকে আমরা কি বলবো, আইডিয়াল সলিউশন। বোঝা গেল? এবার নন আইডিয়াল সলিউশনের ব্যাপারটা কি হচ্ছে, ধরো তুমি মনে করলে যে 100 ml জলের সঙ্গে তুমি 200 ml অ্যালকোহল মেশাবে, এবার তোমার কত বাষ্পচাপ আসা উচিত এটা তুমি ধরো খাতা পেন নিয়ে তুমি রাউল্টের সূত্রটা তুমি জানো, সেটা কতটা পরিমাণ জলের সঙ্গে কতটা পরিমাণ অ্যালকোহল মেশালে কি বাষ্পচাপ আসা উচিত, মানে মোল ভগ্নাংশ টগ্নাংশ ক্যালকুলেট করে, বা তুমি যদি জেনে থাকো যে ওই উষ্ণতায় জলের এবং অ্যালকোহলের বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপগুলো যা যা ছিল, তো সেইগুলো তুমি যদি নিয়ে মানে ক্যালকুলেট করে তুমি ধরো কথা বলছি তোমার এসছে হচ্ছে ক্যালকুলেশন করে 200 অ্যাটমসফিয়ার। এবার তুমি দেখলে যে তুমি যখন অ্যাকচুয়ালি ওই পরিমাণ জল আর ওই পরিমাণ অ্যালকোহলই মিশিয়েছো এবং যখন দ্রবণটা তৈরি হয়ে গেছে, তখন তুমি বাষ্পচাপ মাপতে গিয়ে দেখলে তোমার বাষ্পচাপ অ্যাকচুয়ালি এসছে ধরো 250 অ্যাটমসফিয়ার মতো। তার মানে এটা কি হচ্ছে, থিওরিটিক্যাল ভ্যালুকে মানছে না। তাহলে যেটা তুমি ক্যালকুলেট করে বার করেছো রাউল্টের সূত্র অনুযায়ী, তাহলে তোমার আসা উচিত হচ্ছে 200 অ্যাটমসফিয়ার, যতটা পরিমাণ জল আর যতটা পরিমাণ অ্যালকোহল নিয়েছো সমস্ত কিছু ক্যালকুলেট করে। বাট তুমি এখন দেখছো যে তোমার বাষ্পচাপ 200 থেকেও বেশি, মানে 250 চলে এসছে, 250 অ্যাটমসফিয়ার। তার মানে কি, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এটা পজিটিভ ডিভিয়েশন, মানে ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। তার মানে এটা ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। ওকে, ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। বাষ্পচাপ আগের থেকে বেড়ে গেছে, মানে যা আসা উচিত, যা থিওরিটিক্যাল ভ্যালু, অবজার্ভড ভ্যালুটা তার থেকে অনেক বেশি এলো। এবার ব্যাপার হচ্ছে, তার মানে আমরা যদি ধরে নিই এরকম যে পিটি 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 নট ইকুয়াল টু পিটি অবজার্ভড নট ইকুয়াল টু পি, এক সেকেন্ড একটু দাঁড়াও তো। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে পিটি অবজার্ভ ইকুয়াল টু হচ্ছে পিটি থিওরিটিক্যাল, ঠিক আছে? এটা আমার এখানে লেখা উচিত, জানো তো, এটা আমার এখানে লেখা উচিত। নন আইডিয়াল সলিউশনস মানে পিটি অবজার্ভড, এই যে উপরে লেখা উচিত পিটি অবজার্ভড, মানে আগের দিন যে পিটি বার করেছিলাম রাউল্টের সূত্র, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। অবজার্ভ ভ্যালু ইজ নট ইকুয়াল টু পিটি থিওরিটিক্যাল, পিটি থিওরিটিক্যাল, পিটি অবজার্ভ ইজ নট ইকুয়াল টু পিটি থিওরিটিক্যাল। এবার পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউল্টস ল দেখাচ্ছে, মানে তার মানে আমাদের এটা বুঝে নিতে হবে 1 নম্বর পয়েন্টে যে পিটি অবজার্ভড ইজ গ্রেটার দ্যান পিটি থিওরিটিক্যাল। মানে রাউল্টের সূত্র অনুযায়ী তোমার যা আসার কথা সেটা হচ্ছে পিটি থিওরিটিক্যাল, ঠিক আছে? আর পিটি অবজার্ভটা হচ্ছে তুমি অ্যাকচুয়াল যে ভ্যালুটা মেশানোর পর তুমি মেপে যেটা দেখছো যে অনেক বেশি এসে যাচ্ছে, 200 অ্যাটমসফিয়ার আসার কথা, ওই পরিমাণ জল আর ওই পরিমাণ অ্যালকোহল মেশালে মানে সলিউশনের যে বাষ্পচাপ 200 হওয়ার কথা রাউল্টের সূত্র যদি আমরা হিসাব ধরে করি, বাট তার থেকেও বেশি আসছে।
250 এসে যাচ্ছে। তার মানে পিটি অবজার্ভ গ্রেটার দ্যান হচ্ছে পিটি থিওরিটিক্যাল। ওকে, এবার এটাকেই যদি আমরা আরেক লাইন যদি লিখি যে পিটি অবজার্ভড, পিটি অবজার্ভড, এবার দেখো রাউল্টের সূত্র মানে কি, তার মানে আমরা বলতে পারি পি এ প্লাস হচ্ছে পিবি, তার মানে পিটি থিওরিটিক্যাল মানেই তো হচ্ছে পি এ প্লাস বিবি, তাই না? তার মানে পিটি অবজার্ভড ইজ ইকুয়াল টু এক্স, এই সরি, গ্রেটার দেন এক্স এ পি এ জিরো প্লাস হচ্ছে এক্স বি পিবি জিরো। এইটা হচ্ছে ব্যাপার। এটা গেল 1 নম্বর পয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা বুঝবো 2 নম্বর পয়েন্টে আমরা এটা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কেন বাষ্পচাপটা বেড়ে যাচ্ছে। তুমি আবারও বলছি ধরে নিতে যে ধরো জল আর অ্যালকোহল আমি মেশাচ্ছি, তো বাষ্পচাপটা ধরে নিচ্ছি বেড়ে যাচ্ছে, মানে যা থিওরিটিক্যালি আসার কথা 200 আসার কথা আমার ক্যালকুলেশন করে তার থেকেও অনেক বেশি আসছে। বাট কেন আসছে সেটা কারণটা যদি বোঝার চেষ্টা করি, মেন কারণ হচ্ছে এটাই যে তার কারণ হচ্ছে যে যখন ধরো বিশুদ্ধ অবস্থায় জল ছিল আর বিশুদ্ধ অবস্থায় ধরো মানে ধরো লিকুইড এ এবং লিকুইড বি, কথা বলছি, তাহলে এরা যখন বিশুদ্ধ অবস্থায় ছিল লিকুইড এ এবং লিকুইড বি, ঠিক আছে, তো তখন তাদের মধ্যে যে আকর্ষণ বলগুলো কাজ করছিল, আগের দিনও বলেছিলাম যে যখন বিশুদ্ধ অবস্থায় ধরো লিকুইড এ ছিল তখন একটা এর মানে লিকুইড এর অণু আরেকটা লিকুইড এর অণুর সঙ্গে যে মানে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা কাজ করছে, এবং বি লিকুইডে একটা বি অণুর সঙ্গে আরেকটা বি অণুর যে ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, তো তার তুলনায় ওকে, তার তুলনায় তোমার কি হচ্ছে যে যখন দুজনকে তুমি মিশিয়ে ফেলছো তখন কি হচ্ছে, তখন লিকুইড এর মলিকিউলসগুলো লিকুইড বির মলিকিউলসের সঙ্গে ইন্টারাকশন করছে, তখন তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স হলেও কাজ করবে, এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা তোমার যারা বিশুদ্ধ অবস্থায় ছিল তাদের তুলনায় কম হয়ে যাচ্ছে। আবারও বলছি, বিশুদ্ধ অবস্থায় যখন এ মলিকিউলসগুলো ছিল, বিশুদ্ধ অবস্থায় যখন বি মলিকিউলস ছিল লিকুইড বি এর, তাদের মধ্যে যে ইন্টারমলিকিউলার যে অ্যাট্রাকটিভ ফোর্সগুলো সেইগুলো অনেক বেশি শক্তিশালী ছিল। যেই তুমি দুজনকে মিশিয়ে দিলে তাহলে এ মলিকিউলসগুলো বি মলিকিউলসের সঙ্গে বিক্রিয়া বলছি মানে এ করছে, ইন্টারাক্ট করছে, এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্স সেটা কিন্তু আগের তুলনায় কমে যাচ্ছে, এবং কমে যাচ্ছে বলেই মলিকিউলসগুলো লিকুইড স্টেট ছেড়ে মানে তরল অবস্থা ছেড়ে গ্যাসীয় অবস্থায় যেতে চাইছে। বুঝতে পেরেছো? তাহলে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্সেস অফ অ্যাট্রাকশন ঠিক আছে, যখন ধরো বিশুদ্ধ অবস্থায় যখন ছিল এ এ, ঠিক আছে, এ এ অ্যান্ড বি বি, সেটা কিন্তু যারা বিশুদ্ধ অবস্থায় যখন ছিল তখন আরো শক্তিশালী ছিল দেন হচ্ছে এ বি। মানে বুঝতেই পারছো এ বি মানে আমি কি বোঝাতে চাইছি, যখন সলিউশনে তুমি সলিউশন তৈরি হয়ে গেছে তখন এ মলিকিউলসগুলো বি মলিকিউলসের সঙ্গে ইন্টারাক্ট করবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই কারণেই বাষ্পচাপ যা আসার কথা ক্যালকুলেশন অনুযায়ী তার থেকে অনেক বেশি আসছে প্র্যাকটিক্যালি আমরা যদি দেখতে যাই, এবং তার মানে তারা রাউল্টের সূত্র মানছে না, আর রাউল্টের সূত্র মানছে না বলেই এরকম হচ্ছে বাষ্পচাপ বেশি আসছে। এবার 3 নম্বর যে থার্মোডাইনামিক প্যারামিটার সেটা হচ্ছে যে ডেল্টা এইচ মিক্সিং এনথালপি। ডেল্টা এইচ মিক্সিংটা কি হচ্ছে, গ্রেটার দেন জিরো। ওকে, 4 নম্বর ডেল্টা ভি মিক্সিং।
ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দ্যান 0। বুঝতেই পারছো মলিকিউলসগুলো ভেপার স্টেটে চলে যেতে চাইছে, ভেপার স্টেটে চলে যেতে চাইছে বলে ওর কি হচ্ছে যে তোমার ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দ্যান 0 এবং ভলিউমটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্ট কি, এনট্রপি। এনট্রপি কিন্তু বাড়বেই, তার কারণ বুঝতেই পারছো ওই তুমি জলের সঙ্গে মানে লিকুইড এর সঙ্গে লিকুইড বি মেশাচ্ছ, মানে মোট কথা টোটাল নাম্বার অফ মলিকিউলসের সংখ্যা তো বাড়ছেই রে বাবা। তো ফলে তুমি বুঝতেই পারছো যে এনট্রপি বাড়বে, তাহলে ডেল্টা এস মিক্সিং গ্রেটার দ্যান 0। 6 নম্বর এটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং, এটা লেস দ্যান 0, মানে এটা স্পন্টেনিয়াস। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হলো পজিটিভ ডিভিয়েশনের। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম্পলস। উদাহরণ, এক নম্বর কি হতে পারে, এক নম্বর হচ্ছে কার্বন ডাইসালফাইড CS2 প্লাস হচ্ছে অ্যাসিটোন। ওকে, ইথানল আর অ্যাসিটোন। ঠিক আছে, দুটো করে এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এক্সাম্পল। তার মানে এই মানে কম্পোনেন্টসগুলো যে সলিউশনটা বানায় মানে ইথানল আর অ্যাসিটোন, তাহলে এরা কি করে পজিটিভ ডিভিয়েশন দেখায় ফ্রম রাহুলস ল। ঠিক আছে, এবার নেগেটিভ ডিভিয়েশন দেখো, এবার তুমি নিজেই বুঝতে পারবে নেগেটিভ ডিভিয়েশন মানে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। তাহলে নেগেটিভ ডিভিয়েশন ফ্রম রাহুলস ল, নেগেটিভ ডিভিয়েশন ফ্রম রাহুলস ল, from Raoult's law, এটা কি রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি, তাহলে নেগেটিভ ডিভিয়েশন ফ্রম হচ্ছে রাউলস ল। তাহলে এবার দেখো নেগেটিভ ডিভিয়েশন মানে কি, তার মানে তুমি বুঝতেই পারছো যে কি হতে চলেছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে পিটি অবজার্ভড সেটা মানে ধরো এই যে তুমি লিকুইড এর সঙ্গে লিকুইড বি মেশাচ্ছ, এবার তুমি রাউল্টের সূত্র দিয়ে তুমি ধরো ক্যালকুলেট করেছো যে যতটা পরিমাণ লিকুইড এর সঙ্গে লিকুইড বি মেশালে আমার বাষ্পচাপ এই আসা উচিত, ধরে নাও যে 200 অ্যাটমসফিয়ার, কথা বলছি আবারও। এবার তুমি দেখলে যে অ্যাকচুয়ালি তুমি যখন ওই পরিমাণই লিকুইড এ আর ওই পরিমাণই লিকুইড বি মেশাচ্ছ, নিয়ে অ্যাকচুয়ালি যখন তুমি মেজার করছো তখন তুমি দেখতে গেলে যে মিশ্রণের বাষ্পচাপ বা দ্রবণের বাষ্পচাপটা কমে গেল। ঠিক আছে, তাহলে কি হবে যে পিটি অবজার্ভড ইজ লেস দ্যান হচ্ছে, তার মানে হচ্ছে পিটি থিওরিটিক্যাল, যে ভ্যালু পিটি থিওরিটিক্যাল। ওকে, তার মানে তোমরা এটা লিখতে পারো ডাইরেক্ট লাইন, যে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। দেখো পিটি অবজার্ভড লেস দ্যান XA PA0 XB PB0। ওকে, দু নম্বর, তার মানে এখানে ইন্টারমলিকিউলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনের ব্যাপারে আমরা কি বলতে পারি। দেখো প্রথম কথা হচ্ছে এটাই, ফার্স্ট পয়েন্টটা তো এটাই যে তোমার ধরো 200 আসার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি তুমি মেজার করে দেখলে তোমার ধরো 150 এলো, মানে কমে গেল। তাহলে যেটা আসার কথা ছিল তার তুলনায় কমে গেল, ওই জন্যই আমরা বলছি যে নেগেটিভ ডিভিয়েশন। তো নেগেটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল, তো সেইটা কেন হবে, তার মানে
ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনগুলো দেখো, তুমি যখন বিশুদ্ধ অবস্থায় ধরো যখন তুমি রেখেছিলে, কথা বলছি যে কি বলবো, যে বিশুদ্ধ অবস্থায় যখন লিকুইড এ রয়েছে আর লিকুইড বি রয়েছে, তাহলে এ মলিকিউলসগুলো এ মলিকিউলসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, বি মলিকিউলসগুলো বি মলিকিউলসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে বিশুদ্ধ অবস্থায় তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, মানে আন্তরাণবিক আকর্ষণ বলগুলো, এবার যেই তুমি দুটো লিকুইডকে মিশিয়ে দিচ্ছ, লিকুইড এর সঙ্গে লিকুইড বিকে, অমনি কি হয়ে যাচ্ছে যে দেখা গেল যে এ মলিকিউলসগুলো এখন বি মলিকিউলসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, বা উল্টোভাবেও বলতে পারি যে বি মলিকিউলসগুলো এ মলিকিউলসগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। তাহলে সেই অবস্থায় ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অনেকটাই আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হয়ে গেল। তার মানে সলিউশনে এসে মানে এতটা মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এর মলিকিউলের সঙ্গে এ মলিকিউলের ছিল না, বা বি মানে বি মলিকিউলের সঙ্গে বি মলিকিউলসগুলোরও ছিল না বিশুদ্ধ অবস্থায়। বাট যেই সলিউশন তৈরি হলো, অমনি কি হয়ে গেল যে এ এবং বি এর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আগের তুলনায় বেড়ে গেল। তো ফলে তোমার কি হচ্ছে যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ওকে, তো সেটা কি হবে, সেটা হচ্ছে এ অ্যান্ড বি ইজ লেস দ্যান এ বি। তার মানে এখানে এসে আর ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে সলিউশনে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে 3 নম্বর পয়েন্ট, ডেল্টা এইচ মিক্সিং ইজ লেস দ্যান 0, ঠিক আছে। দেখো ভলিউমটা কমে যায়, ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0, ঠিক আছে। ডেল্টা এস মিক্সিং গ্রেটার দ্যান 0, আর ডেল্টা জি মিক্সিং লেস দ্যান 0, ঠিক আছে। এই থার্মোডাইনামিক প্যারামিটারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে দেখো আলটিমেটলি এনট্রপি, সেটা আইডিয়াল সলিউশনের জন্য হোক, বা গিভস ফ্রি এনার্জি সেটা আইডিয়াল সলিউশনের জন্য হোক বা নন আইডিয়াল সলিউশনের জন্য হোক না কেন, সবসময় এটা মাথায় রাখবে যে এনট্রপি আর গিভস ফ্রি এনার্জি, এই জিনিসটা জাস্ট খালি মাথায় রাখবে যে সেটা আইডিয়াল সলিউশনের জন্য হোক বা নন আইডিয়াল সলিউশনের জন্য হোক, যে ডেল্টা এস মিক্সিংটা সবসময় পজিটিভ হবে, মানে গ্রেটার দ্যান 0 হবে। কেন হবে? তার কারণ বুঝতেই পারছো, তুমি যখন দুটো কম্পোনেন্টকে মেশাচ্ছ, তাহলে ওভারঅল তো মলিকিউলসের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে। আর এনট্রপিটা কি? মেজার অফ র্যান্ডামনেস। ওই জন্য এনট্রপি সবসময় বাড়বে, সলিউশন তৈরি হলেই এনট্রপি বাড়বে। তো এনট্রপির ক্ষেত্রে আলাদা কিছু হবে না। তো ডেল্টা এস মিক্সিং অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, আর গিভস ফ্রি এনার্জিটা অলওয়েজ স্পন্টেনিয়াস হবে। তার মানে এই সলিউশন, সেটা আইডিয়াল সলিউশন তৈরি হোক বা নন আইডিয়াল সলিউশন তৈরি হোক, সলিউশন তৈরি হচ্ছে মানেই এটা স্পন্টেনিয়াস প্রসেস, এবং স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি অলওয়েজ লেস দ্যান 0 হয়। তাই ডিফারেন্সটা কোথায়? আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিংটা ইকুয়াল টু 0 হয়, মানে এনথালপির কোনো পরিবর্তন হয় না, আর ভলিউমেরও কোনো পরিবর্তন হয় না, ডেল্টা ভি মিক্সিংটা 0 হয়। বাট পজিটিভ ডিভিয়েশনের ক্ষেত্রে কি হয়? ডেল্টা ভি মিক্সিংটা বেড়ে যায়, তার কারণ বুঝতেই পারছো ভেপার প্রেশার বেশি আসছে, তার মানে সে গ্যাসিয়াস স্টেটে চলে যাচ্ছে, ফলে ভলিউম বেড়ে যাচ্ছে। আর নেগেটিভ ডিভিয়েশনের ক্ষেত্রে কি হয়? যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায় মলিকিউলসগুলোর মধ্যে, তার কারণ বিশুদ্ধ অবস্থায় যা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল, তো এখন সলিউশনে চলে এসছে, এখন এ এবং বি এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণ যেহেতু বেড়ে গেছে, তাহলে তারা তো ভেপার স্টেটে যেতে চাইবে না, তারা লিকুইড স্টেটেই থাকতে চাইবে, যেহেতু ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বেড়ে গেছে সলিউশনে গিয়ে। ওই জন্য ভলিউমটা কমে গেল, ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0 হয়ে যায়, ঠিক আছে। ভলিউমের কোনো মানে ভলিউমটা কমে যায় আর কি। ধরো তুমি কথা বলছি, 100 ml জলের সঙ্গে তুমি 200 ml ধরো অ্যালকোহল মেশাচ্ছ, তার মানে তোমার টোটাল রাউল্টের সূত্র অনুযায়ী 300 ml হওয়ার কথা ভলিউম, বা তুমি দেখলে হয়তো ভলিউম কমে গিয়ে 250 ml হয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে জল এবং অ্যালকোহল অণুগুলোর মধ্যে কথা বলছি, যদি এটা নেগেটিভ ডিভিয়েশন দেখায়, তাহলে তোমার কি হচ্ছে যে তারা
নিশ্চয়ই অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণ আগের তুলনায় বেড়ে যাচ্ছে, যার জন্য তারা লিকুইড স্টেটেই থাকতে চাইছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, দ্যাটস ইট। এবার এর কিছু এক্সাম্পল, এর কিছু এক্সাম্পল 7 নম্বর হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। 1 নম্বর হচ্ছে H2O প্লাস HCl অথবা HNO3, ঠিক আছে, এই ধরনের ধরো অ্যাসিডগুলো নেগেটিভ ডিভিয়েশন দেখায়, ওয়াটার প্লাস ইথানল, ঠিক আছে, এইগুলো হচ্ছে। 1 সেকেন্ড গাইজ, 1 সেকেন্ড একটু দাঁড়াও তো, ফোন আসছে। ফোন না, সরি, মেসেজ আসছে, একটু একটু দাঁড়াও। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আর্জেন্ট আছে, একটু দাঁড়াও। একটু দাঁড়াও গাইজ, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, তো সরি গাইজ। আচ্ছা, হুম, ঠিক আছে, এটা এ করে না, আরে কি ভুল লিখে দিয়েছি, দেখো, সরি। প্রথম কথা হচ্ছে এইটা এইভাবে না লিখে এটা এভাবেই করে দিতে পারি, H2O প্লাস হচ্ছে HNO3 এরকম। 3 নম্বর হচ্ছে H2O, সরি, CH3 প্লাস হচ্ছে অ্যাসিটোন। আর এখানে আরেকটা 3 নম্বর এক্সাম্পল হিসাবে আমি লিখে দিতে পারি, আমি ভুল জায়গায় লিখে দিয়েছি, ওয়াটার প্লাস হচ্ছে ইথানল, পজিটিভ ডিভিয়েশন, ঠিক আছে, পজিটিভ ডিভিয়েশন আমি ভুল জায়গায় লিখে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? তো এইগুলো হচ্ছে এক্সাম্পলস, সরি ফর দি মিস্টেক। তো এই হচ্ছে যে তোমার এক্সাম্পল। এবার কথা হচ্ছে যে আমি যদি ছোট্ট ওয়ান লাইনার দিয়ে ফিনিশ করছি এই টপিকটা, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এই ওয়াটার বা HCl এর এই যে মিশ্রণ, মানে এই যে সলিউশনটা কেনই বা নেগেটিভ ডিভিয়েশন দেখাবে ফ্রম রাউলস ল, তার কারণ হচ্ছে যে ওয়াটার এবং HCl, বুঝতেই পারছো, হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং HCl ডিসোসিয়েট হয়ে যাচ্ছে জলে, ঠিক আছে, HCl ডিসোসিয়েট হয়ে যাচ্ছে জলে, ওকে। তো সেই কারণে কি হচ্ছে যে খুব ভালোভাবে মিশছে, সলিউবেল হচ্ছে, তার মানে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে যে আমরা যদি এই এক্সাম্পলটা নিই, ওয়াটার এবং ইথানল, এবার তোমরা জানো যে কেন এটা পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে, এই সিম্পল জিনিসটা, এটা নিয়ে যদি আমরা একটু চর্চা করি। দেখো, জল যখন এমনি অবস্থায় রয়েছে, বিশুদ্ধ অবস্থায় যখন জল রয়েছে, তাহলে জল কি হচ্ছে, যে একটা জলের অণু আরেকটা জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে রয়েছে। ইথানলেও হাইড্রোজেন বন্ডিং হয়, তাহলে একটা ইথানল অণুর সঙ্গে আরেকটা ইথানল অণুর হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এবার যখন তুমি দুটোকে মেশাচ্ছ, জল এবং ইথানল, তাহলে ইথানল অণুর সঙ্গে জলের অণুর হাইড্রোজেন বন্ডিংটা আগে যে এফেক্টিভ ছিল,
মানে জলের একটা জলের অণুর সঙ্গে আরেকটা জলের অণুর যে হাইড্রোজেন বন্ডিংটা হবে, যে শক্তিশালী হাইড্রোজেন বন্ডিংটা গঠন হবে, সেটা নিশ্চয়ই একটা জলের অণুর সঙ্গে ইথানলের অণুর সেই হাইড্রোজেন বন্ডিং হলেও সেই পরিমাণ হাইড্রোজেন বন্ডিং হবে না। তার কারণ হচ্ছে একটাই, যে যেহেতু এটা অর্গানিক কম্পাউন্ড, বুঝতেই পারছো সেখানে একটা অ্যালকোহলিক গ্রুপ রয়েছে, এই অ্যালকোহলিক বলছি মানে হাইড্রোকার্বন পার্ট রয়েছে, তাহলে সেই হাইড্রোকার্বন পার্ট সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের একদম বিপক্ষে থাকবে, তার কারণ সেটা হাইড্রোফোবিক পার্ট অ্যালকিল গ্রুপটা। তো সেই কারণে সেই হাইড্রোজেন বন্ডিংয়ের পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকটিভ ফোর্সেস যদি পরিমাণ কমে যায় সলিউশনে গিয়ে, তার মানে বুঝতেই পারছো ভেপার প্রেশার বেড়ে যাবে, মানে যেটা ক্যালকুলেটেড যে ভেপার প্রেশার রাউলস ল অনুযায়ী তার তুলনায় অনেক বেশি আসবে। ওই জন্যই আমরা এটাকে কি ফেলছি, যে পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস লর এক্সাম্পলসের মধ্যে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? তো এই এক্সাম্পলসগুলো কিন্তু দেয়, এই এক্সাম্পলসগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবার আমি তোমাদের সঙ্গে আমি চ্যাটটা ওপেন করে দেবো, এবার ক্লিয়ার কি না বলো, এবং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে বলতে পারো, এবং কোয়েশ্চেন্সের পর আমরা এই মানে তোমাদের কোয়েশ্চেন্সের পর আমি এবার কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করবো, মানে যেটা তোমরা আনসার দেবে পোলে। ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, এবার আমি নিতে রাজি আছি। এবার বলো বলো তাড়াতাড়ি। নাসিম ক্লিয়ার, শুভজিৎ ক্লিয়ার, সানভি আচ্ছা, সঙ্গীতা ক্লিয়ার। ক্লিয়ার স্যার, আমার আলাদা কোনো টিউশনস নিয়ে অসুবিধা হবে না? না না, আরে আজকালকার দিনে দেখো, আমি পিডাব্লিউতে পড়াই বলে আমি বলছি না যে আমাদের সময় ছিলই না। তোমরা যে সুবিধাটা পাচ্ছ এত অ্যাফোর্ডেবল রেটে, মানে এরকম ব্যাচ আর এত রিসোর্সেস, এত কন্টেন্ট, তুমি অফলাইনে যেখানে ইচ্ছা যেতে পারো তোমার আশেপাশের বাড়িতে, তুমি এই জিনিসটা পাবে না। এটা গেল এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে কন্টেন্টের জিনিস আমি যদি বাদও দিই, মানে এটা সত্যি এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্টের কথা আমি যদি বাদও দিই, আমি ধরে নিলাম যে তোমার কাছাকাছি খুব ভালো টিচার রয়েছে, এ রয়েছে, সেই রয়েছে, কিন্তু তোমার যে যেতে আসতে যে সময়টা নষ্ট হচ্ছে, বা যে সময়টা যাচ্ছে, যে তুমি যে ক্লান্তি বোধ করছো, সেটার কি তুমি বরঞ্চ ওই টাইমটা বাঁচাতে পারবে। এই সুযোগ সুবিধা তো আছে। হ্যাঁ, আজকালকার দিনে 2026-এ দাঁড়িয়ে তো অনলাইন অনেক বেস্ট, দরকারও নেই, প্রয়োজনও নেই। আচ্ছা, এটা বুঝতে পেরেছো কিনা বলো? ডেল্টা জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি, গিভস ফ্রি এনার্জি। তারা টেস্ট পেপার কি ফলো করবো? টেস্ট পেপার ডেফিনেটলি ফলো করবে, তবে এখন না, এখন তো সবে শুরু হলো। ঠিক আছে, ডেল্টা এইচ মিক্সিং আর ডেল্টা মানে ভলিউম, মিক্সিং অফ ভলিউম, আগের দিনই তো বলেছি ডেল্টা এইচ মিক্সিংটা তো নতুন করে বলার তো কিছু নেই, এটা তো আগের দিনই বলা হয়েছে, এনথালপি চেঞ্জ অফ দি সলিউশন। ওকে ওকে, ঠিক আছে, যে যেখানেই পড়ো, পিডাব্লিউতেই পড়ো বা টিউশনেই পড়ো, মোট কথা ভালো করে পড়ো। এন্ড অফ দ্য ডেতে তোমাদেরকেই পড়তে হবে, সে তুমি যেখান থেকেই পড়ো। তুমি পিডাব্লিউ থেকেও পড়তে পারো, তুমি অফলাইনেও পড়তে পারো, তুমি পিডাব্লিউ অফলাইন দুটোই করতে পারো, সেটা তোমার চয়েস, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডেতে নিজেকে পড়তে হবে। তুমি যদি মনে করো যে তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমি দাঁড়িয়ে থাকি না কেন, বা আমার জায়গায় অন্য কোনো টিচার দাঁড়িয়ে থাকুক না কেন, যে সে হচ্ছে ম্যাজিশিয়ান, তুমি পরীক্ষার আগে হঠাৎ করে তোমার মনে হবে যে আমার 90% পেতে হবে, এবং তুমি পড়াশোনা শুরু করে দিলে, আর তুমি মনে করলে যে তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে তোমাকে সব বুঝিয়ে দেবে অ্যাট এ গ্লান্স, চোখের নিমিষে, সেটা হয় না। ঠিক আছে, পড়াশোনা ইজ নট পিসি সরকারস ম্যাজিক, যেটা তোমার ধরো হোকাস পোকাস গিলি ছু করলেই হয়ে যায় আর কি। না, আমি 90% পেয়ে গেলাম। সো এই জিনিসটা যত আগে মাথা থেকে বেরোবে ততই মঙ্গল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো। অনেক বলছে স্যার দারুণ লাগে আপনার কাছে পড়তে, আমি আপনার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি স্টেবল হয়ে যাবে। বুঝতেই তো পারছো এখন ইলেকশনের পর আমি দিকে দিকে যে ভায়োলেন্সের যে ছবি, মানে ছবি বা ঘটনাগুলো দেখছি, বা যে খবর টবরগুলো আসছে, তো এটা সত্যি কথা, যতক্ষণ না একটা গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, মানে আইন, ল অ্যান্ড অর্ডারটা, মানে বুঝতেই পারছো যে যেভাবে মেরে দিচ্ছে কারোর পিএকে, বা যেভাবে ধরো করছে, তো এটা হয়, এটা ওয়েস্ট বেঙ্গলের আগের কালচার। তো পোস্ট পোল ভায়োলেন্স, এবং মানে সেইগুলোর জন্য মানে বুঝতেই পারছো যে এখন মানে এই টাইমিং নিয়ে নিয়ে এখন বেশ কিছু ইস্যুস হচ্ছে। তো ভেবেছিলাম যে ইলেকশনের পর মানে আরও একটা সপ্তাহ আমাদের ওয়েট করতে হবে, কারণ যতক্ষণ না নতুন সরকার মানে গভর্নমেন্ট ফর্মড হচ্ছে, তো বুঝতেই পারছো ল অ্যান্ড অর্ডার এখন ইলেকশন কমিশনের হাতে। তো সমস্ত কিছু মানে কি বলবো, যে স্মুথলি এখন রান হবে না। তো যাই হোক না কেন, এবার সেইটা আর কি হতে একটু টাইম লাগবে। তো ততদিন একটু তোমাদের একটু অসুবিধা হবে, বাদ বাকি তারপর স্টেবল রুটিন তোমরা পেয়ে যাবে। স্যার ক্লিয়ার, স্যার একদম ক্লিয়ার, স্যার একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওটাই, শুধু তাই না, অনেক নিরীহ মানুষও মানে ধরো হচ্ছে, মানে কারোর পার্টি অফিস মানে ভাঙচুর হচ্ছে, কেউ হয়তো নিজে থেকেই করছে, পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে বলছে এ করে দিয়েছে, এরা ক্ষমতায় এসছে করে দিয়েছে। আবার কেউ কেউ হয়তো কোথাও কোথাও সত্যি করছে, মারছে ধরছে। আবার কেউ কেউ মানে আগে যা করেছিল, যা পাপ কাজ করেছিল, সেইগুলোর প্রতিশোধ নিচ্ছে। হুম। তো এই জিনিসগুলো চলছে, নানা জায়গা থেকে খবর টবর আসছে। তো জিনিসটা একটু ঠান্ডা হোক, হোপফুলি সব যা হবে ভালোই হবে, ঠিক আছে? ততদিন আমরা চলো তাহলে, আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই। আর তোমরা যে কোয়েশ্চেন্সগুলো করলে আমি বলে দিলাম। এবার চলো তাহলে, তোমরা যেটার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছো কোয়েশ্চেন, তো আমরা কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে? রেডি তো? চলো, ডাউট দেখবো, ডাউট শেষে দেখবো, ডাউট শেষে দেখবো, ঠিক আছে? ডাউট শেষে দেখবো, এখন দেখবো না, এখন হলে সময় নষ্ট হবে। এই কোয়েশ্চেনটা করো। বলছে কনসিডারিং দি ফরমেশন অর ব্রেকিং and strength of hydrogen bonds, which of the following mixtures will show positive deviation from Raoult's law? কে এখানে পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল দেখাবে? পজিটিভ ডিভিয়েশন ফ্রম রাউলস ল কে দেখাবে? ইউর টাইম স্টার্টস নাও, 45 সেকেন্ডস। দেখা যাক। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কি হচ্ছে না তার উপর বিচার করে তোমাকে বলতে হবে কে পজিটিভ ডিভিয়েশন দেখাবে। এখন পরিবেশটা খুব থমথমে, বুঝেছো তো? তো ওই জন্য মানে আমরাও যে আসছি, কখন যে রাস্তাঘাটে কি হয়ে যাবে কোনো বিশ্বাস নেই, ঠিক আছে? মানে আমরাও আমাদের রিস্কে আসছি, এই যে তোমাদের ইলেকশনের জন্য, বা যে জায়গায় স্টুডিওটা রয়েছে, মানে সেটা হচ্ছে প্রচণ্ড গণ্ডগোলের জায়গা। এ, তাই তো? অনেকে বলছে এ, আবার কেউ কেউ বলছে বিও বলছে, কাজী শামীম, নাসিম, এরা সবাই বলছে এ, রাজ বলছে এ। দেখা যাক। তবে নিজের বুদ্ধিতে করো, চ্যাটে যে যা অপশান লিখছে সেটা দেখে ইনফ্লুয়েসড হবো না, কারোর আনসারের দ্বারা ইনফ্লুয়েসড হবো না যে মেজরিটি এ বলছে তার মানে এই হবে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে আমরা ধরে নিই যে সবাই যখন এটাই বলছে তাহলে এটাই দিয়ে দিই, বাট নিজে বুঝে শুনে করো, ঠিক আছে? তো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, যে মেথানল এবং অ্যাসিটোন, মেথানল এবং অ্যাসিটোন হচ্ছে কারেক্ট আনসার। বুঝতেই পারছো যে আমরা এর আগে তুমি যদি দেখো যে পজিটিভ ডিভিয়েশনের, সরি আমি আবার যদি নিয়ে যাই পজিটিভ ডিভিয়েশনে, আমি এথানল প্লাস অ্যাসিটোন লিখেছি, এথানল প্লাস অ্যাসিটোন লিখেছি, মানে মেথানল তো একটা অ্যালকোহল রে বাবা, মেথানলও তো একটা অ্যালকোহল রে বাবা। এবার তুমি জানো যে ইথানলে হাইড্রোজেন বন্ডিং হয়, বাট অ্যাসিটোন কোনো হাইড্রোজেন বন্ডিং দেখায় না, তাই তো? তাহলে মেথানল হোক বা এথানল হোক, দুটোই হাইড্রোজেন বন্ডিং দেখায়, বাট অ্যাসিটোন দেখায় না। এবার বুঝতেই পারছো ইথানল যখন বিশুদ্ধ অবস্থায় রয়েছে, তাহলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং বেশ ভালো রয়েছে,
বাট যেই তুমি অ্যাসিটোনটা অ্যাড করলে তাহলে সেই হাইড্রোজেন বন্ডিংগুলো ভেঙে গেল, তাহলে এখন ইথানলের অণুগুলো অ্যাসিটোনের অণুগুলোর সঙ্গে ভালো করে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না, ইন্টারাক্ট করছে না, তো ফলে ওই জন্যই তারা পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য অপশান এ ইজ দি কারেক্ট আনসার। ঠিক আছে, অপশান এ ইজ দি কারেক্ট আনসার। চলো, অপশান এ ইজ দি কারেক্ট আনসার। দেখি কতজন 67% ঠিক উত্তর দিয়েছে। শেখ মঈনুদ্দিন রাজ, কি অতিজ্ঞাস নাকি অতিকনাস, অতিগ্নাস নাকি অতিজ্ঞাস জানি না, মানে ঠিক উচ্চারণ করছি কিনা। জীবন, তারপর হচ্ছে নাসিম, দেবদীপ, সৌমিকা, তানাজ, এনাক্ষী, হকরমতি। নেক্সট, এই কোশ্চেনটা করো। দেখো বলছে যে অ্যাসিটোন হ্যাজ এ ভেপার প্রেশার অফ 185 tor at 20 degree centigrade. When 1.2 gram of a non-volatile substance is dissolved in 100 gram of হচ্ছে অ্যাসিটোন, its vapor pressure becomes 183 tor. The molecular mass of the substance is, কি করে বার করবে? সাবস্টেন্সের মলিকিউলার মাস কি করে বার করবে? হয়তো অনেকে এইটা পারবে না, বা অনেকে এটা পারতেও পারে, যাই হোক না কেন এটা করো। আমি 1.5 মিনিটই সময় দিলাম এটা। আফসানা বলছে না সি হবে না, সরি সি কি আমি বলেছি নাকি? আমি তো এই তো বললাম। বি 64, এত তাড়াতাড়ি? ঠিক আছে, টাইম আছে, ধীরে সুস্থে করো, চেষ্টা করো। আমি চাই চেষ্টা হোক, হলে হবে, না হলে না হবে, ভয়ের কিছু নেই। তার কারণ তোমরা এখন শিখছো, বারবার বলছি এ বাবা ওরা পেরে যাচ্ছে আমি পাচ্ছি না, এরকম মনে করার কারণ নেই। ঠিক আছে, কেউ মানে কেউ তাড়াতাড়ি বোঝে, কেউ লেটে বোঝে। বাট ওই যে যেটা বলছি, যে তুমি যদি কুইক লার্নার হও তাহলে ভালো, খুবই ভালো তাহলে। বাট তুমি যদি মানে লার্নারও হও, তাহলে তোমাকে এটা চেষ্টা করতে হবে যে অধৈর্য হলে চলবে না, তোমাকে আরও বেশি ফোকাস থাকতে হবে। মানে কুইক লার্নার যতটা ফোকাস থাকবে ক্লাসে, তার থেকে তোমাকে এটা বুঝে নিতে হবে যে তুমি লেট লার্নার, এবং তোমাকে আরও বেশি সময় বেশি এফার্ট দিতে হবে, তাই না? তো সেইটা যাতে হয়। বি ফর ভূত হবে, আচ্ছা ঠিক আছে। ভূত না প্রেতাত্মা না ডাইনি শাকচুন্নি, সে তো দেখবো আমরা একটু পরে, বাট টাইমটা শেষ হোক আগে, তারপর। বি ইজ কারেক্ট। আচ্ছা, মেজরিটি অনেকে বলছে, অরিস্মিতাও বলছে বি কারেক্ট হবে। এবার দেখা যাক। দেখা যাক কি হয়। তো ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে এটাই যে অ্যাসিটোন হ্যাজ এ ভেপার প্রেশার অফ 185 tor at 20 degree centigrade when 1.2 gram of a non-volatile substance is dissolved in 100 gram of acetone। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে তুমি জানো যে রাউল্টের সূত্রটা কি বলছে, যে পিটি, টোটাল ভেপার প্রেশার। এবার তুমি অনুদ্বায়ী পদার্থ ইউজ করছো, অনুদ্বায়ী পদার্থ যোগ করছো, যেটা তার মানে অনুদ্বায়ী কঠিন দ্রাব্য। ঠিক আছে জিমি, আমি দেখছি পোল কাজ করছে না, ওটা তোমার ইন্টারনেটের ইস্যুর জন্য। সবার তো ইন্টারনেট কানেকশন খুব ভালো না, তো ওই কারণে আর কি প্রবলেমটা হচ্ছে। যাই হোক, তো পিটি ইকুয়াল টু হচ্ছে পিএ, আমরা জানি যে আমরা যদি কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব্য যদি যোগ করি, তাহলে মোট মিশ্রণের মানে সলিউশনের যে বাষ্পচাপ, সেটা পিটি ইকুয়াল টু পিএ হয়ে যাবে, তাই তো? তাহলে পিটি ইকুয়াল টু পিএ যদি হয়, তাহলে পিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স এ পিএ জিরো, এটা আমরা লিখতে পারি কি পারি না? পারি। এবার ব্যাপার হচ্ছে যে এখানে মোল ফ্র্যাকশন এক্স এর মানটা আমাকে বার করতে হবে। পিএ জিরোটা দেখো বলে দিয়েছে অলরেডি, পিএ জিরোটা আমাকে বলে দিয়েছে। পিএ জিরো মানে পিটিটা টোটাল ভেপার প্রেশার কি হয়ে গেছে, ভেপার প্রেশার বিকামস 180 tor, মানে
দ্রবণের যে ভেপার প্রেশার সেটা হয়ে গেছে টোটাল ভেপার প্রেশার 183। আচ্ছা, এবার PA0, PA0টা কি ছিল? বিশুদ্ধ অ্যাসিটোনের ভেপার প্রেশার ছিল 185, সরি, মানে ইন্টু 185, এক্সে ইন্টু 185, এই হচ্ছে সিচুয়েশন। এবার আমাকে কি বার করতে বলেছে? যে অনুদ্বায়ী যে পদার্থটা আমি যোগ করেছি তার আণবিক ভর, মানে তার মোলার মাসটা আমাকে বার করতে হবে, এবার দেখো আমি এক্স এর মোল ফ্র্যাকশনটা কি করে বার করব? তুমি দেখো এক্স এ, তাহলে আমরা এটা করতে পারি যে ধরো এক্স এ, এক সেকেন্ড, সরি, না ঠিকই আছে, কিছু করতে হবে না। এবার তার মানে মোল ফ্র্যাকশন কি করে বার করতে হবে? মানে নাম্বার অফ মোলস অফ হচ্ছে এ, মানে এ এর মোল সংখ্যা বাই হচ্ছে নাম্বার অফ মোলস অফ এ প্লাস নাম্বার অফ মোলস অফ বি, এইটা। এবার মোল সংখ্যা কি করে বার করে দেখো, গিভেন মাস বাই হচ্ছে মোলার মাস। তার মানে গিভেন মাসটা কি? তুমি কত গ্রাম অ্যাসিটনে অ্যাড করছো? 100 গ্রাম অ্যাসিটন, তার মানে 100, ওপরে আমরা কি লিখবো? 100। ওকে, তাহলে 100 গ্রাম অ্যাসিটনে তুমি কি করছো? 1.2 গ্রাম নন ভোলাটাইল তুমি একটা সাবস্টেন্স অ্যাড করছো। এবার 100 গ্রাম, এবার অ্যাসিটনের মোলার মাস কত? CH3 CO CH3 এর মোলার মাস কত? মোলার মাস বা গ্রাম আণবিক ভর সেটা কত হবে? 3খানা কার্বন রয়েছে, 3 × 12 প্লাস 6 × 1 প্লাস হচ্ছে 1 × 16, তাহলে 3 × 12 36 আর 6 42, 42, 3 × 12 36 আর 6 42, 42 আর 16 58। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও একই জিনিস হবে 100/58, আর এখানে কি হবে? যে গিভেন মাসটা বলে দিয়েছে নন ভোলাটাইল সলিউটের, যেটা হচ্ছে 1.2 গ্রাম, তার মানে হচ্ছে 1.2 গ্রাম, আর এর মোলার মাসটা তো আমরা জানি না, 1/1.2 প্লাস মানে বাই হচ্ছে এম। তাহলে এই জিনিসটাই আমি এখানে পুট করব, 183 ইকুয়াল টু এক্স, মানে এই এক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে 100/58 বাই 100/58 প্লাস 1.2/m ইন্টু 185। এবার ব্যাপার হচ্ছে যে এখান থেকে তোমাকে কি করতে হবে? এম এর মানটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে এভাবে মোলার মাসটা তোমাকে বার করতে হবে। তাহলে কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? এটা তো ক্যালকুলেশনের পার্ট, কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি আবারও বলছি যে এটা হচ্ছে কোনো রাউল্টের সূত্র অনুযায়ী কোনো দ্রাবকে আমরা যদি অনুদ্বায়ী কোনো পদার্থ, কঠিন পদার্থ যদি যোগ করি, তাহলে মিশ্রণের যে বাষ্পচাপ সেটা আমরা আগের দিন জেনে এসেছিলাম PT = PA হবে। তাহলে PT = PA যদি হয় তাহলে এইটা হচ্ছে তার ফর্মুলা। এবার আমাকে বলে দিয়েছে মিশ্রণের বাষ্পচাপ 183 হয়ে যাচ্ছে, সেটা আমি বসিয়েছি পিটির জায়গায় মিশ্রণের বাষ্পচাপ, আর 185 হচ্ছে বিশুদ্ধ অবস্থায় অ্যাসিটনের বাষ্পচাপ PA0 এর মান 185 বিশুদ্ধ অবস্থায়, যখন সলিউশন তৈরি করিনি ওই দ্রাব্যটা যোগ করে, তখন তার বাষ্পচাপ কত ছিল? 185। এবার মোল ভগ্নাংশ, এক্স এটা কি? মোল ভগ্নাংশ কি করে বার করে?
যার মোল ভগ্নাংশ বার করছি তার মোল সংখ্যা বাই ওই মিশ্রণের মোট যে মোল সংখ্যা। এবার মিশ্রণে কে আছে? অ্যাসিটোন আছে আর সেই অনুদ্বায়ী দ্রাব্যটা রয়েছে। তাহলে অ্যাসিটোনের মোল সংখ্যা বাই হচ্ছে অ্যাসিটোনের মোল সংখ্যা প্লাস ওই অনুদ্বায়ী দ্রাব্যের মোল সংখ্যা, যেটাকে আমি এনবি ধরে নিয়েছি। তাহলে মোল সংখ্যা কি করে বার করে? গিভেন মাস বাই হচ্ছে মোলার মাস। তাহলে অ্যাসিটোনের মোলার মাস আমি বার করে নিয়েছি, দেখো 58। তাহলে কত গ্রাম অ্যাসিটোনে তুমি অ্যাড করছো এই অনুদ্বায়ী দ্রাব্যটা? তাহলে গিভেন মাসটা কি অ্যাসিটোনের? 100 গ্রাম। তাহলে 100/58, একই জিনিস এখানে লিখেছি 100/58। তার মানে অনুদ্বায়ী দ্রাব্যের মোল সংখ্যা কত? কত গ্রাম তুমি সলিউশনে অ্যাড করছো? 1.2 গ্রাম বাই ওর মোলার মাসটা আমি জানি না অনুদ্বায়ী দ্রাব্যটার, সেটাই তো বার করতে হবে। তো আমি এম ধরে নিয়েছি, তো 1.2 বাই হচ্ছে এম। ব্যাস, এবার এখান থেকে ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেশন করে এম এর মানটা বার করতে হবে। এবং যেটা আসছে বি, তাই তো? বি আসছে, তাই তো? এই চ্যাপ্টার শেষ হতে দেরি আছে। তো 88% ঠিক উত্তর দিয়েছে হকরমুটি, দেবদীপ, অতিজ্ঞাস নাকি অতিগ্নাস জানি না, আফসানা, এনাক্কি, কাজী, শামীম, তানাজ, সৌমিকা, প্রসেনজিৎ এবং রোহিত। ওয়েল ডান। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। ও বাবা, তোমাদের কটা থেকে ক্লাস ছিল? 5টা থেকে না? ও তাহলে তো ঠিক আছে, আরো আধা ঘন্টা রয়েছে। আমি তাই ভাবি এত ঘড়ি না ঘোরা যে এত সময় চলে গেল। আচ্ছা দেখো, আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? ইওর টাইম স্টার্টস নাও। ওটাই তো বলছি, পরে যদি কোথাও প্রবলেম হয় আবার দেখে নাও। তোমাদের কাছে তো এই সুবিধাটা রয়েছে, আমরা কি পেতাম তোমাদের মতন বয়সে? এটা আমি সবাইকে বলি যে তোমাদের মতন বয়সে যদি, মানে তোমাদের সিচুয়েশানে যদি আমরা যদি আমাদের কাছে যদি পিডাব্লিউর মতন এরকম যদি প্ল্যাটফর্ম থাকতো, তাহলে যা রেজাল্ট আমরা করেছি তার থেকে অনেক ভালো রেজাল্ট আমরা করতে পারতাম। এত সুযোগ সুবিধা এইগুলো তো আমরা সত্যিই পাইনি। তার কারণ আমাদের সময় এই ইন্টারনেট রেভলিউশনটা তো আসেনি। এই যে তোমরা মানে কি বলবো, যে আনলিমিটেড 5G দেখতে পাচ্ছ বা এত রোজ, তুমি জানো আমাদের সময় তখন 3G এসছিল, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, তাও আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন এই সময় 3G এসছিল। 1 GB দাম ছিল 250 টাকা। 1 GB, 1 GB, ক্যান ইউ ইম্যাজিন? হয়তো কোনো যেখানে যেখানে 5G নেই সেখানে হয়তো পার ডে আমরা 1.5 GB 2 GB খরচ করে ফেলি, সেটাও কম হয়ে যায় আমাদের। সেখানে 1 GB দাম সারা মাসে ভাবো, সারা মাসে 1 GB দাম ছিল 250 টাকা। এটা চার্জ করতো ভোডাফোন এবং এয়ারটেল, তখন তো জিও ছিল না। 1 GB ইন্টারনেট 28 দিনের জন্য 250 টাকা। আমার এখনো মনে আছে রেট, 251 টাকা। ভাবো 1 GB সারা মাসের জন্য, সেখানে আমাদের 2 GB কি 2.5 GB আমাদের একদিনের জন্য কম পড়ে যায়। তো আমাদের সময় এই সুযোগ সুবিধা থাকলে তো মানে আরও মানে ভালো হতো। এনিওয়ে, তো আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? একদম অপশান ডি, আর কোথাও দেখতে হবে না, সব ঠিক আছে। অপশান ডি হচ্ছে কারেক্ট, 70% ঠিক দিয়েছে। শেখ মঈনুদ্দিন, এনাক্ষী, প্রশান্ত, সাহিল, রাজ, লেজেন্ড গেমিং, তানাজ, রানা, হকরমুটি, স্মৃতিকা। ভেরি ওয়েল। এই কোশ্চেনটা করো, কোনটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, কোনটা নেগেটিভ ইয়ে দেখাবে? এই ধরনের প্রশ্ন আসবে, এই যে তোমরা জিজ্ঞাসা করো না যে স্যার কিরকম প্রশ্ন দেবে, এরকম প্রশ্ন দেবে। তাহলে ভাবো প্রসেনজিৎ, দিনে 15 GB, তুমি বুঝতে পারছো? মানে আমাদের 250 টাকা, মানে এখন একটা সারা মাসের আনলিমিটেড প্যাক হচ্ছে, আমি যদি অ্যাভারেজ ধরি 300 টাকা আর কি। আমি সমস্ত প্ল্যানে অ্যাভারেজ নিয়ে নিচ্ছি, মানে এখন 300 টাকা রিচার্জ করতেই হয়।
সেটা 250 টাকা শুধুমাত্র অনলি 1 GB ইন্টারনেট সারা মাসের জন্য, অনলি ফর ইন্টারনেট। কলিংয়ের জন্য আবার আলাদা, কলিংয়ের জন্য আবার আলাদা, তখন ওই 50 টাকা টক টাইম কি 100 টাকা টক টাইম এরকম বলাতে হতো, বা মেপে মেপে কথা বলতে হতো। মিসড কল কালচার ছিল, ব্যালেন্স না থাকলে মিসড কল মারতে হতো। এখন তো হচ্ছে সবাই রাজা, সব আনলিমিটেড কলিং, হ্যাঁ আমি করে নিচ্ছি ফোন, ঠিক আছে আমি যখন ফ্রি হবো আমি করে নেবো। এখন লোকের অ্যাটিটিউড কালচারই বদলে গেছে। তখন সব মিসড কল মারতো, খুব প্রয়োজন হলে তবে লোকে ফোন করতো। আর ধরো এমনি কথা বলতে ইচ্ছা হলো, খাতির জমাতে ইচ্ছা হলো, তখন মিসড কল মারতো। যে বড় লোক তার কাছে মিসড কল মারতো আর সে ফোন করতো। 300 GB পার মান্থ, ভাবা যায়? তাহলে ভাবো। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাইটা ভালো, যারা ধরো বাড়িতেই থাকো মোটামুটি মোস্টলি, ওয়াইফাই তো দরকার, বিশেষ করে এখনকার দিনে মানে বাড়িতেও একটা ইন্টারনেট কানেকশন দরকার। আচ্ছা, এটা কি হবে? অপশন এ, তাই তো? হ্যাঁ, ভেরি গুড রাজেশ। এ এ এ হ্যাপি বার্থডে টু ইউ স্যার। না, আজকে আমার বার্থডে নয়, যেদিন বার্থডে আছে সেদিন উইশ করো, ঠিক আছে? 46%। এটা কেন ভুল হলো আমি জানি না। অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম এটা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। ওয়াটার ইথানল তো দেখায় না, ইথানল অ্যাসিটোনও দেখাবে না, ক্লোরোফর্ম টলিউনও দেখাবে না, ঠিক আছে? তো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নয়ন, হকরমুটি, রানা, এনাক্ষী, বৃষ্টি, পাপিয়া, অতিগ্নাস, সুমিত, শুভজিৎ এবং স্মৃতিকা। বাহ। এবার এই কোশ্চেনটা করো। The solution of two liquids will be ideal if দুটি তরলের মানে দ্রবণ আদর্শ হবে যখন কি হবে? তো টাইম স্টার্টস নাও। আমার মনে হয় 30 সেকেন্ডই কাফি, নাকি নাকি দাও 45 সেকেন্ডস দিলাম। অনেকে আবার নেটের প্রবলেম, তার আমার পোল আসছে না, পোল আসতে দেরি করে, এইসবের জন্য আমি একটু টাইমটা বেশি দিলাম, কিন্তু আমার মনে হয় এটা 30 সেকেন্ড মোর দ্যান সাফিসিয়েন্ট টাইম। বাবুয়া বলছে স্যার আজ আমার দিদির মেয়ের বার্থডে, তাই? তা ডাইরেক্টলি বলো না, ও ঘুরিয়ে পেঁচিয়ে ন্যাকড়া জড়িয়ে বলছে। আবার দিদির মেয়ে তোমার কে হয়? তোমার বোনজি হয়। তো স্যার জানেন তো আমার বোনজির বার্থডে, এভাবে বললেই হয়। আমার দিদির মেয়ের বার্থডে মানে এমন করে বলছে যেন দিদিটা ওর নয়, মানে ওর আপন নয়। কি বলবে এটা তুমি বলো? এ হবে, হ্যাঁ এই হবে, বাট টাইম এখনো শেষ হয়নি। এটা তো ইজি, হ্যাঁ ইজি লাগছে তো, ভালো করে বুঝলে সবই ইজি লাগে। এটা কি জানো? এটা নিটের কোশ্চেন করছো, আমি বললাম না, এটা নিটের কোশ্চেন, পিওয়াই কিউ এটা। আদিত্য বলছে স্যার আগে স্ক্র্যাচ কার্ড ছিল, হ্যাঁ সে তো ছিলই। হ্যাঁ, এইভাবে বলতে বলতে চলো আমার বাবার মেয়ের মেয়ের বার্থডে, হ্যাঁ তুমি তো আরো আরো জিনিসটাকে ফেনা করছো। পত্রাদি বলছে স্যার জানেন আমার আর আপনার বার্থডে, তুমি আমার জানলে কি করে আমার বার্থডে? আমার বার্থডে তো আমি বলিনি তোমাদেরকে, অ্যাটলিস্ট বলিনি, তুমি জানলে কি করে আমার বার্থডে কবে? যাই হোক, মিশ্রণে এলথালপি 0 হয়, ডেল্টা ইজ মিক্সিং 0 হয়। ভেরি গুড। হকরমুটি, সুজিত, অতিগ্নাস, সাহিল, আরমান, এনাক্ষী, সুমিত, স্মৃতিকা, দেবদীপ এবং ভূমিকা। চলো আর একটা কোয়েশ্চেন, এইটা। The vapor pressure of a liquid depends on temperature, surface surface area, nature of the liquid. আচ্ছা, এটা না, এটা এটা মাল্টিপল কারেক্ট অ্যাকচুয়ালি। মাল্টিপল কারেক্ট কোয়েশ্চেন, যদি এটা এমসিকিউ নয়, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ঠিক আছে?
এটা মাল্টিপল কারেক্ট, ঠিক আছে। যে যে অপশানগুলো তোমার কারেক্ট মনে হচ্ছে সেইটা বলতে হবে। সব কটাই তো হবে, আর ইউ শিওর? আর ইউ শিওর? আমি বলেছিলাম এইগুলো কালকেই ডিসকাস হচ্ছিল। হুম, এসি এসি এসি, হ্যাঁ এখানে এসি ঠিকঠাক চলছে কি চলছে না জানি না, বাট এসি হবে, তাই না? গরমকালে একটাই দাবি আমাদের যে এসি চাই, এসি চাই, এসি চাই, এসি, এয়ার কন্ডিশনিং অবস্থা চাই, এসি এসি। একটা ভোজপুরি গান আছে না, এসি এসি করে, দেখবে শুনবে। আর ভোজপুরি গানের কথাগুলো বলো না, মানে কান মাথা জ্বলে যায়, বিশ্বাস করো। আমার মানে ওই ছট পুজোর দিনে যখন আমি হাওড়া বাড়িতে থাকতাম, হ্যাঁ, আর বাড়ির পাশেই একজন ধরো মানে ওই বিহারের একটা মানে ফ্যামিলি আর কি ভাড়া থাকতো, আর মানে পুজোয় কেউ এইরকম মার্কা রোবোটিক মার্কা গান চালায়? আমি বুঝে বুঝে পাই না। ছট পুজোর দিন ওরকম চালিয়েছে, মানে আমি এসি চালিয়েও মানে আমার মানে বডি তো ঠান্ডা হচ্ছে, মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা মাথা ঠান্ডা হচ্ছে না। ওই গান চালিয়েছি এসি এসি এসি, কি গান রে ভাই! তা আবার পুজোর দিন, ছট পুজোর দিন, মানে সত্যি। আচ্ছা, এ এবং সি, তো এসি হবে, ঠিক আছে। সারফেস এরিয়ার ওপর কখনো ডিপেন্ড করে না, ঠিক আছে। এ এবং সি, দেখা যাক কতজন ঠিক করেছে। দেখো এখানে পার্সেন্টেজটা হচ্ছে এতে এবং সিতে অ্যাকচুয়ালি 87% এবং 85% করে আর কি ঠিক উত্তর দিয়েছে। তো সান, করমুটি, রাজ, সাহিল, নাসিম, সুমিত, মইনুদ্দিন, রানা, পাপিয়া এবং আরমান। দেখো আগের দিন আমি এটা বলে দিয়েছিলাম, এটা এক্সপ্লেন করার মতন কিছু নেই, যে উষ্ণতা এবং তরলের প্রকৃতির ওপরে ডিপেন্ড করে বাষ্পচাপ, আর কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দাঁড়াও, আরও কোশ্চেন আছে, কোশ্চেন শেষ হয়নি। দেখো, ফর টু লিকুইডস এ এবং বি, যাদের পিওর অবস্থায় ভেপার প্রেশার বলে দিয়েছে এত এত করে, দি ভেপার প্রেশার অফ দি সলিউশন ইজ 100 মিলিমিটার হোয়েন এক্স এ ইকুয়াল টু 0.4। ইট মিনস দুটি তরলের দ্রবণের বাষ্পচাপ, মানে এটা বলে দিয়েছে দ্রবণটি আদর্শ দ্রবণ নাকি পজিটিভ ডিভিয়েশন দেখায় নাকি নেগেটিভ ডিভিয়েশন দেখায়, নাকি ইট শোজ পজিটিভ ডিভিয়েশন অ্যাট লো কনসেন্ট্রেশন অ্যান্ড নেগেটিভ ডিভিয়েশন অ্যাট হাই কনসেন্ট্রেশন, কী হবে? ঠিক আছে, এটা আমি করার জন্য তোমাদের 1.5 মিনিট মতন সময় দিচ্ছি। ইয়োর টাইম স্টার্টস নাও। কোয়ালিটেটিভ প্রপার্টিতে ভাবছি আর যাব না, তার কারণ কোয়ালিটেটিভ প্রপার্টি শুরু করলে আর শেষ করতে পারবো না। নেক্সট দিন কোয়ালিটেটিভ প্রপার্টি একদম গোড়া থেকেই ধরবো, অসুবিধা নেই। তুমি জানতে না দুটো আনসার দিতে হবে, বললাম তো এটা মাল্টিপল কারেক্ট কোশ্চেন, আমি বলেই তো পোলটা দিলাম। কথা না শুনলে কি করে হবে, এই জন্যই তো বলি। দেখো তোমরা কালকে কোয়েশ্চেন কোয়েশ্চেন করে দাবি করছিলে, আজকে মন প্রাণ ভরিয়ে কোয়েশ্চেন করে দিয়েছি, ওই জন্য। আরমান বলছে বিগ, স্যার বিগ ফ্যান। তার ফ্যান তুমি? বড় ফ্যান তো বুঝলাম, লোকে রোনাল্ডোর হয়, মেসির হয়, বিরাট কোহলি, এম এস ধোনি, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এদের ফ্যান হয়, ঠিক আছে। তুমি কার ফ্যান? কি হবে? সি, দ্রবণটি নেগেটিভ ডিভিয়েশন দেখায়। আচ্ছা, মেজরিটি অনেকে বলছে যে সি হবে, বাট 1.5 মিনিট আমি সময় দিয়েছি। ও, আমার ফ্যান? উড়িয়ে বাবা, মানে এত ফ্যান হয়ে যাচ্ছে। স্যার আমি রোনাল্ডোর ফ্যান। আচ্ছা সুজিত, আচ্ছা ঠিক। টেকনোব্লেড সে আবার কি? স্যার আপনি কোন স্পোর্ট দেখেন? আমি ক্রিকেট দেখি, যদিও ডোন্ট আস্ক মি এনিথিং অ্যাবাউট আইপিএল। আইপিএল একদম দেখি না, আইপিএল বাদে ইন্ডিয়া যখন খেলা হয় তখন দেখি। আইপিএল আগে দেখতাম, বাট এখন আইপিএল আমি দেখিই না।
মানে একটা কিচ্ছু জানি না যে আইপিএল আদৌ কমপ্লিট হয়ে গেছে নাকি আদৌ হচ্ছে, কে টপ এতে রয়েছে, আমি বিন্দু বিসর্গ জানি না। তবে এইটুকু জানি আগের বছর আরসিবি জিতেছিল, ব্যাস। আরসিবি মানে বিরাট কোহলির হাতে একবার কাপ উঠে গেছে, ব্যাস। ওটা দেখে আমার মন খুশি হয়ে গেছে, ব্যাস। আইপিএল নিয়ে আর আমি কোনো কোনো অভাব অভিযোগ, কোনো দাবি দাওয়া কিচ্ছু নেই আমার, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে যে তাহলে দ্রবণটি আদর্শ না অনাদর্শ সেটা একটু বোঝা যাক। যে দেখো, সলিউশনের ভেপার প্রেশার বলেছে 100 মিলিমিটার, 100 mm। তার মানে হচ্ছে পিটি অবজার্ভ ভ্যালু হচ্ছে, আমরা পরিষ্কার ধরে নেবো পিটি অবজার্ভ ভ্যালু হচ্ছে তোমার 100, মানে এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি অবজার্ভ ভ্যালু। তাহলে থিওরিটিক্যাল ভ্যালুটা আমরা বার করি। তাহলে পিটি থিওরিটিক্যাল ইকুয়াল টু, ওকে, তো এইটা এবার আমরা ক্যালকুলেট করব। দেখো, এক্স এ বলে দিয়েছে, মোল ভগ্নাংশ বলে দিয়েছে 0.4। তার মানে আমরা জানি পিএ প্লাস পিবি, তার মানে এক্স এ পিএ 0 প্লাস এক্স বি পিবি 0, ওকে। এবার এক্স এর মানটা কত, 0.4, আর পিএ 0টা কত বলেছে দেখো, 80। এক্স বিটা কত হবে, আমরা জানি যে এক্স এ প্লাস হচ্ছে এক্স বি ইকুয়াল টু 1। মানে মোট মোল ভগ্নাংশ সবসময় হয় হচ্ছে 1, মানে কোনো মিশ্রণের মোট মোল ভগ্নাংশ সবসময় জেনে রাখবে 1 হয়। তাহলে এক্স এ টা আমরা জানি, তার মানে এক্স বিটা কি হবে, এক্স বিটা হবে হচ্ছে 1 মাইনাস 0.4, তার মানে হচ্ছে 0.6, ঠিক আছে। তার মানে এখানে আমরা এই ভ্যালুটাকে যদি পুট করি, তার মানে কত হবে, 0.6 ইন্টু হচ্ছে 120, ওকে। এবার ব্যাপার হচ্ছে যে এটা কত আসছে দেখো, তাহলে 10 দিয়ে আমরা যদি এ করি, তার মানে 4 আসছে 32, এইটা কত আসছে 10 12 6 12 72, তার মানে কত আসছে 104, 104 আসছে। তো 104 যদি আসে, তার মানে পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে। এই না, সরি, এটা তো হ্যাঁ, এটা ঠিকই যারা সি বলছে তারা ঠিকই বলছে, হ্যাঁ। অবজার্ভ ভ্যালু তো হচ্ছে তোমার 100, এবার থিওরিটিক্যাল ভ্যালু আসছে আমার 104। তার মানে যেহেতু পিটি অবজার্ভ ভ্যালুটা 100 mm হচ্ছে, আর থিওরিটিক্যাল ভ্যালু আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি 104, তার মানে থিওরিটিক্যাল ভ্যালুর থেকে যেহেতু কম, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে বাষ্পচাপ যেহেতু কমে যাচ্ছে সলিউশনের অ্যাকচুয়ালি অবজার্ভ ভ্যালু, তার মানে এটা ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে। অপশন সি শুড বি দি কারেক্ট। দেখো, অপশন সি শুড বি দি কারেক্ট। 40% মতন ঠিক করেছে শেখ মঈনুদ্দিন, সাহিল, তারপর হকরমুটি, রানা, দেবদীপ, এনাক্ষী, তানাজ, অতিগনাস, সোনিয়া, স্মৃতিকা, ঠিক আছে। বোঝা গেল কেন হলো, বোঝা গেছে। যেহেতু থিওরিটিক্যাল ভ্যালুর তুলনায় অবজার্ভ পিটি অবজার্ভ ভ্যালু কম, মানে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমি পাচ্ছি সেটা কম আসছে থিওরিটিক্যাল ভ্যালুর তুলনায়, ওই কারণেই কি হচ্ছে, এটা নেগেটিভ ডিভিয়েশন দেখাচ্ছে, ঠিক আছে। আরে দাঁড়াও শুভজিৎ, এত তারা কিসের, বাকিদের বুঝে নিতে দাও। এত তাড়াহুড়ো, তুমি কি ট্রেন ধরবে নাকি, হ্যাঁ, নাকি ফ্লাইট ধরবে, ফ্লাইট ছেড়ে চলে যাবে, এত তাড়াহুড়ো কিসের। আর কিছু নেই আমাদের করার মতন। তো মোটামুটি টাইম হয়েই এসছে, আমি কলিগেটিভ প্রপার্টিজ আর ধরলাম না, 5 মিনিটে আর কি ধরবো, এই হচ্ছে ব্যাপার, ওকে। ঠিক আছে, মোটামুটি সমস্ত কোশ্চেনই করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো। আর কোনো কোশ্চেন বাকি নেই, আর এইগুলো আগের করানো কোশ্চেন।
আর কোনো কোশ্চেন নেই, সব করিয়ে দিয়েছি মোটামুটি, মানে এই টপিকের ওপর যত কোশ্চেন ছিল আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে গাইস, তো হোমওয়ার্ক আজকে কিছু দিচ্ছি না, নেক্সট দিন হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টিস এইগুলোর ওপর দেবো। আর কোনো কোশ্চেন্স নেই। ঠিক আছে, এইটুকুই ছিল আজকের মতন। ওকে, হ্যাঁ, ছুটি একদম ফাইনালি ছুটি। এবার যাদের ডাউট রয়েছে আমি ডাউটগুলো একটু দেখে নিই চটপট করে। ঠিক আছে, এখানে XB 0.6 হলো কেন? ওই যে বললাম, ঠিক আছে, এই যে মিশ্রণের মোট মোল ভগ্নাংশ কি হয়, ইকুয়াল টু 1। ওই জন্য এক্স এর মানটা জানি, তাহলে XB কত হবে। আনসারটা কি দিইনি নাকি আমি বলে দিয়ে দিয়েছি তো। ডেল্টা জি হচ্ছে গিভস ফ্রি এনার্জি, ওটা আগেই বলেছি। কোন আনসারটা? হ্যাঁ, আনসারটা তো তোমরা বললে অপশন বি হবে, ওটা তো ক্যালকুলেশন করে বার করতে। আচ্ছা, ডেল্টা জি নেগেটিভ পজিটিভ নেগেটিভতে পুরো সেম আছে। হ্যাঁ, ডেল্টা এস এবং ডেল্টা জি তো আমি তো বললাম। ঠিক আছে, কেন নেগেটিভই হবে, সেটা আইডিয়াল সলিউশনের জন্যই হোক বা নন আইডিয়াল সলিউশনের জন্যই হোক। ডেল্টা এসটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, মানে পজিটিভ হবে, আর ডেল্টা জিটা নেগেটিভ হবে। এবং কেন সেটা আমি বলেছি, সেটা আবার রিপ্লে করে একটু দেখে নিও। না, গ্রেটার দ্যান 0 কখনোই হবে না আকাশ। স্যার বলছি পজিটিভ ডিভিয়েশনে হাইড্রোজেন বন্ড করে, পজিটিভ ডিভিয়েশনে না, নেগেটিভ ডিভিয়েশনে হাইড্রোজেন বন্ড করে। তার কারণ গ্যাসিয়াস স্টেটে যদি চলে যায়, তাহলে গ্যাসিয়াস স্টেটে তো হাইড্রোজেন বন্ডিং হয় না, হাইড্রোজেন বন্ডিং হয় সলিড স্টেটে এবং লিকুইড স্টেটে হয়। তো যত যার ভেপার প্রেশার যত ধরো বেড়ে যাবে, বৃদ্ধি পাবে, তার মানে সে তো গ্যাসিয়াস স্টেটে চলে যাচ্ছে, আর গ্যাসিয়াস স্টেটে তো হাইড্রোজেন বন্ডিং ভালো হয় না। তাহলে এখান থেকে কোয়েশ্চেন কীরকম, নিউমেরিক্যাল না এমনি এই ধরনেরই যেরকম করালাম, নিউমেরিক্যাল আসলেও কীরকম আসতে পারে দেখলে, আর কোয়েশ্চেন তো দেখলে কীরকম একদম তুলে তুলে কোয়েশ্চেন দেবে। এন্ট্রপিটা কী স্যার? ক্লাস 11-এ জেনে আসা উচিত। এন্ট্রপি হচ্ছে এক কথায় বললে মেজার অফ র্যান্ডামনেস, মানে তোমার সিস্টেমটা কতটা বিশৃঙ্খল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পিটি অবজার্ভ ইকুয়াল টু পিটি থিওরি হলে আইডিয়াল সলিউশন। এক্স্যাক্টলি, অতিগ্নাস ঠিক বুঝেছো। পিটি অবজার্ভ ইকুয়াল টু পিটি থিওরিটিক্যাল যখন হবে, তার মানে তখনই আইডিয়াল সলিউশন। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আর না হলে, হ্যাঁ, না হলে নন আইডিয়াল সলিউশন। একদম ঠিক বুঝেছো। ঠিক আছে, সঙ্গীতা বলছে স্যার থিওরিটিক্যালি ভ্যালুর থেকে যদি প্র্যাকটিক্যালি ভ্যালু কমে যায়, তাহলে কি নেগেটিভ ডিভিয়েশন ফ্রম নর্মাল হবে? হ্যাঁ, তাই তো হবে, আমি তো সেটাই তো বললাম, যে অবজার্ভ ভ্যালু যখন থিওরিটিক্যাল ধরো ক্যালকুলেটেড ভ্যালুর থেকে যখন কম আসছে, তার মানে অবজার্ভ ভ্যালুটা যখন কম আসছে থিওরিটিক্যাল ভ্যালু থেকে, তখনই তো নেগেটিভ ডিভিয়েশন, ঋণাত্মক বিচ্যুতি, এটাকে বাংলায় বলছি। ঠিক আছে, ক্লিয়ার? দেখো, মানে আজকের ডাউটগুলো অনেক ভদ্রস্থ কেন? তার কারণ হচ্ছে তোমরা ফোকাস করেছো বলে, ওই জন্য বোঝা যায়। প্রথম 1-2 দিন বাদরামও দেখছিলাম, দেখছিলাম, আমি বলেছিলাম যে বাদরামও আমি বেশি দিন টলারেট করব না। তো ভালো যে তোমরা ট্র্যাকে চলে আসছো, এটাই তো চাই। সুস্থভাবে ক্লাস হবে, এখানে পড়াশোনার জায়গা, পড়তে আসছো, ভালো করে পড়াশোনা করবে, চলে যাবে, ভালো রেজাল্ট করবে, এটাই তো কাম্য। এখানে তো আমরা ছ্যাবলামো করতে তো আসিনি না কেউ, এই হচ্ছে ব্যাপার। ভেরি গুড। তো আমার দেখে ভালো লাগছে যে তোমাদের একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট যে সত্যিই হচ্ছে, এবং তোমাদের যে কথাগুলো যে স্যার সত্যি কেমিস্ট্রি 4th সাবজেক্ট হবে না, বা কেমিস্ট্রিতে কনফিডেন্স পাচ্ছি, বা হ্যান ত্যান, তো এগুলো সত্যি, মানে এইগুলো মিথ্যা নয়, মানে এটা বোঝাই যাচ্ছে যে তোমাদের পারফরমেন্স দিয়ে তোমরা বুঝিয়ে দিচ্ছ। এবং ফাইনালি যাওয়ার আগে লিডার বোর্ডটা দেখিয়ে দিই। ঠিক আছে, তো হকরমুটি ফার্স্ট হয়েছে, এনাক্ষী এবং স্মৃতিকা, ভেরি ওয়েল ডান। তো সোনিয়া, তারপর রয়েছে পাপিয়া, রয়েছে নাসিম, রয়েছে আসিফ, রয়েছে এসানা, রয়েছে কিউট বয়, রয়েছে এবং দেবজিৎ রয়েছে। তুমি বুঝতে পারছো, টপ 10-এ 7 আউট অফ 7 ঠিক করেছে। তুমি বুঝতে পারছো, থিওরিও করলাম আমরা, কোয়েশ্চেন্সও করলাম, 7 আউট অফ 7, মানে হাড্ডাহাড্ডি কম্পিটিশান কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। ওই জন্য যারা মনে করছো যে ছ্যাবলানো করে আমার দিন চলে যাবে বা পার হয়ে যাব আমি এইচএস, পাস তুমি করে যাবে, কিন্তু সেই পাস করে তুমি কোনো ভালো কিছু লাইফে করতে পারবে না। বুঝতে পেরে গেছো? এতদিন যেটা হতো, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা জলাঞ্জলিতে নিয়ে চলে গেছিল বিগত সরকার, বিগত 15 বছর ধরে।
এখন নতুন সরকার আসলে আমি বলছি না কতটা কি ভালো করবে কি না করবে, সেটা তো মানুষ দেখবে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট মানুষ ভোটটা দিয়েছে কিসের জন্য? যাতে ওই বাজে অবস্থা থেকে আমরা ভালোর দিকে যাতে যেতে পারি, উন্নতি করতে পারি। তো হোপফুলি শিক্ষা ব্যবস্থার উন্নতি আবার হবে, এবং হলে যখন তুমি চাকরি বাকরি পেতে চাইবে তখন কিন্তু রেজাল্ট খারাপ হলে কোনো ভালো স্কুল কলেজ অ্যাডমিশন পাবে না। এতদিন কি হচ্ছিল, লোকে কেউ পড়াশোনা করছিল না, কোনো রকমে ধরো চাকরি করে মানে কোনো রকমে ভাতা টাতা নিয়ে বা ওই পকেটমারি করে চিটিংবাজি করে ইনকাম করছিল, ঠিক আছে। তো এখন এইগুলোর বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তো হোপফুলি সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে চলে তাহলে কিন্তু তুমি যদি এটা করো, কষ্টটা করো, তাহলে কিন্তু তার ফল মিলতে পারে, ঠিক আছে। তার কারণ আমরা যে সময় পড়াশোনাটা করেছিলাম মানে তখন রীতিমতন কম্পিটিশান করতে হতো। এখন দেখে খারাপ লাগে যে প্রেসিডেন্সি যাদবপুরের মতন ইউনিভার্সিটিগুলোতে ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, ম্যাথস অনার্স সেটা কেউ নিতে চাইছে না। বিগত লাস্ট 3-4 বছরে এই সিচুয়েশান এসে দাঁড়িয়েছে, যাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট প্রায় দিতে হচ্ছে। প্রফেসররা মানে প্রায় হাতে পায়ে ধরছে যে স্টুডেন্টরা কেন পড়াশোনা করতে চাইছে না, ঠিক আছে, এই অবস্থায় চলে গেছিল। আর যেখানে আমাদের সময় আমরা চান্স পাওয়ার জন্য আমাদের পায়ে জুতো ছিঁড়ে যেত আর কি, একটা সিট দরকার। তো ওই জন্য আবার সমস্ত কিছু চেঞ্জ হতে পারে, এই ভালো আশা রেখেই মানুষ ভোট দিয়েছে। তো ওই জন্য বলছি পড়াশোনা করো, এবং খুব ভালো হয়েছে যে তোমাদের এই সময় চেঞ্জটা হয়েছে, তার কারণ তোমাদের এই সময় হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, এবং চেঞ্জটা হলে সব থেকে বেনিফিশিয়ারি কিন্তু তোমরা হবে, ঠিক আছে। তো আমি চাই এডুকেশন সিস্টেম ইমপ্রুভ হোক, যে অ্যাজ এ টিচার হিসাবে আমি তো চাইবই, এবং তোমরা পড়াশোনা করে মানে ইন্ডিয়াকে মানে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। ওই পরীক্ষার আগে 1 মাস পড়ে বা 7 দিন পড়ে বা নোটস পড়ে এইভাবে হয় না, দেশ এগোয় না, ঠিক আছে। প্রত্যেকের কন্ট্রিবিউশন লাগে দেশ চালানোর জন্য, ঠিক আছে। তো আশা করছি মানে আমার এই কথাটা আজকে মনে রাখবে, এইটা বলে শেষ করছি। এবং আমার ভালো লাগছে যে তোমরা ঠিক জায়গায় যাচ্ছ, ঠিক ট্র্যাক বেছেছো, এবং এই ট্র্যাকেই থেকো, তোমরা বেরিও না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, থ্যাংক ইউ। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট মানে কালকে হয়তো দেখা হবে, কালকে